ভাবিকে শোনো, মাইটটা সাপ যদি সেকতে যায় এটা সামলানো বড় কঠিন। মাইটটা সাপ তো মানছে গনে না শোনো, মাইটটা সাপ যদি চেত নাই মনে করো না, যদি চেততে যায় ফানক সাপের থেকে কিন্তু এটার বিষ বেশি হয়ে যায়। আসলে এই কথাটা কেন বললাম, এই মুহূর্তে গেল ধরেন 17 বছর একটা লড়াই সংগ্রাম শেষে যখন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে, এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইউনূস সরকার এসে বসে গেলেন, বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন, সেইখানে আবার এই ছাত্র উপদেষ্টারা বসলেন, আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি, আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে। ভাবিকে আইডিয়াটা সুন্দর, ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা। এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইউনূস সরকার কি করছেন, প্রশ্ন হচ্ছে এখানে। আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস, যতটুকু মান সম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনূস না হারাইছেন, আগামী দিনে হয়তোবা তিনি এটাও হারাই ফেলতে পারেন। কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক সাপ টাইপেরই, আওয়ামী লীগ টাইপেরই, মানে কর্মীরা যারা আছে সব বুলেট এক একটা। বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন। তারপরেও মাঝে মাঝে ঘটনা ঘটছে। তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে, কর্মীরা কি করবে? অনেকদিন কিন্তু শরীরটা লাড়াচাড়া দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না, আসবে, মাঠে প্রতিপক্ষ আছে। বিএনপিও আসলে বাধ্য হচ্ছে কেন, ইউনূস সরকারের যে সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে, কেমন যেন সংস্কার অলওয়েজ নতুন, হ্যাঁ, কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি। আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতে পারে, এরকম মনে হয়। হচ্ছে নাকি হচ্ছে না, কমেন্ট করেন তো দেখি। হচ্ছে মনে হয় নাকি? আচ্ছা যাই হোক, মূল আলোচনায় যাই। বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস, বরাবরই একজন কি বলা যে অ্যাকশন নেতা টাইপের, তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার। এখন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে এই দলটাকে সুবিধা পায় তিনি দিচ্ছেন, এটা হচ্ছে বাস্তবতা, তাই না? তারপরে বিটিভি হিসেবে জামাত কিছু পাচ্ছে, এটা অনেকে মনে করছেন, আমি তার এত কিছু জানি না। আচ্ছা যাই হোক, এরপর তিনি বলছেন ওদের হাতের, মানে এই ইউনূস সরকারের হাতের ওদের কলমের, এই যে কলম দিয়ে সাইন করে, অনেক দামি কলম, এই কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না। তো কি করবেন? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। গেল নি মান সম্মান। কি করছে? সংস্কার যদি করেন আমরা কারেকশন করব। তা আপনারা কি একলা একলা করবেন? আপনারা বড় দল এই বললা না, শোনো, আমরা বড় দল ঠিক আছে, কিন্তু আমরা বিলিভ অন ডেমোক্রেসি। তো কি করবেন? বুদ্ধিটা হচ্ছে বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারেকশন করছে, আমরা এটা কাইটটা এরকম করছি, ঠিক আছে নি? আমার কথা কি হয়? এটা নাটকের ডায়লগ মনে হয়েছে, বিবারিয়া ডায়লগ। আচ্ছা, তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয়, তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন, এটা আমরা মেনে নেব না। এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান, যার বাংলাদেশের নাগরিকত্বই নাই, আমেরিকার নাগরিকত্ব আছেন, সম্ভবত ডুয়েল আছেন, আই ডোন্ট নো, দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না। তো তিনি যখন সংস্কার কমিটির প্রধান হয়েছেন, এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন, বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল। এখন এই যে টোটাল এই বক্তব্য, তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন, আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। রিজভী সাহেব বলছেন মানে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি? আরে মানে এরকম বলে আর কি, যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া, আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন। এখন যে নির্বাচন পিছাচ্ছে, বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে। কেন? ওনাদের যে কিংস পার্টি, জাতীয় নাগরিক পার্টি, এটাকে ম্যাচিউর করার জন্য। যদি জাতীয় নাগরিক পার্টি না হইতো ডক্টর ইউনূস সরকার প্রশ্নবিদ্ধ হইতো না, মনে রাখেন। 100% কিছুটা হয়তো জামাতের এরকম ছোঁয়াশাই নিয়ে অনেক কথা হইতো, বাট জাতীয় নাগরিক পার্টি ওনাকে বিতর্কিত করতেছে, এটা বাস্তব, এটা ওনার ড্রিমও, তিনিও চাচ্ছেন ছাত্র নেতৃত্ব। আসিফ নজরুল স্যার তো কইছে বাবা তোমরা 5টা 10টা বছর থাকো,
ভাবি কিটা কোনো কথা, কইটাই কথা, আমার কথা কি হয়, অবশ্যই হয়, এরকমই। যা হয়নি, আবার সাংবাদিক ইলিয়াস চেতা গেছে জাতীয় নাগরিক পার্টিরে, কইছে দেশ চোষার মজা বোঝাবে। দেখেন শব্দ কোথায় থেকে কোথায় যাচ্ছে। তো এরকম যদি পরিস্থিতি হইতে থাকে, 2-4 দিন পর ওনার নিয়ে কথাবার্তা হবে। আর আমার মনে হয় এতদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রোশান হলে যারাই পড়তো, রাতারাতি তারা হিরো আলম হয়ে যেত। হিরো আলম বোঝেন নাই? আর বাংলাদেশে একসময় আওয়ামী লীগের নেতারে হারানোর জন্য, আরাফাতরে হারানোর জন্য হিরো আলম ভোটে দাঁড়াইছে, দেখছেন না? আলম এখন 10টা ভোট পাবে, দাঁড়ানোর সাহসই তো করে না, থাপড়ে দাঁত ফলাই দিবে। হইল কি? কারণ ওই সময়টা ছাগল দাঁড়াইলেও ছাগলের একটা জনপ্রিয়তা হয়ে যেত। বাট রাইট নাও আওয়ামী লীগ মাঠে নাই, এখানে হিসাবটা আলাদা। তো তখন ডক্টর ইউনূস সব দলের একটা পাইছেন, সমর্থন পাইছেন, আর এটা একটা পলিটিক্যাল ইস্যুও ছিল, ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। বাট রাইট নাও সব দলই তারা নিয়ে খেলা শুরু করছে। এরকম খেলতে থাকলে আওয়ামী লীগ একদিন যোগ দিবে, তারপরে তিনি সবার খেলার পাত্র হবেন। ওই রকম কিছুই ঘটে যাবে, যেটা হয়তো আমরা কল্পনাও করতেছি না। আমিও চাই সরকার যেটাই করেন, আপনারা নির্বাচনের বিষয়টা আসলে একটা ক্লিয়ার তারিখ ঘোষণা করে দিলে বিএনপি মনে হয় স্বস্তি পাবে, জাতীয় স্বস্তি পাবে। একবার ডিসেম্বর, এরপরে মার্চ, অমুকে কয় জুন, তো মানুষ তো বিভ্রান্তিতে আছে, তাই না? কেউ কেউ বলতেছে হাসিনার বিচার তো 18 বছর লাগবে। 18 বছর কি ক্ষমতা থাকবে? আসিফ নজরুল স্যারকে 5-10 বছর তোমরাই থাকো, মিঠাই খাই মন্ডা খাই না, উনি বলেন না, মানে অনেকে বলতেছে এরকম আর কি। তো কি মনে করেন যে আসলে কোন দিকে যাচ্ছে মানে ডক্টর ইউনূসের যে সিদ্ধান্তগুলো? পলিটিক্যাল পার্টিরা আপনাকে ধরবে, এটাই তো স্বাভাবিক। মানুষ রাজনীতি করেই ক্ষমতায় যাইতে, অন্য কিছু না। সবার আগে আমার পরিচয়, আমি একজন বাংলাদেশি। মানুষ তো আলাদা, আমার ধর্মীয় পরিচয় সেটা আলাদা, কিন্তু জাতি হিসেবে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি। বাংলাদেশে যখনই কোনো আলোচনা আসবে, যখনই কোনো ষড়যন্ত্র হবে, এবার এটা পক্ষের রাজনৈতিক শক্তি হোক, বিপক্ষের রাজনৈতিক শক্তি হোক, পক্ষের পছন্দের ব্যক্তি হোক, বিপক্ষের পছন্দের ব্যক্তি হোক, আওয়াজ তোলা আমাদের দায়িত্ব। ইতিমধ্যে অনেকেই বিষয়টাকে এনজয় করছেন যে দেখো বাংলাদেশ নিয়ে ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে কিন্তু সত্যি। আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে, আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হবে, সম্ভবত এই মার্চ মাসের কোনো 1 তারিখে। আর এর আগে আমরা যখন দেখছি পাশের দেশ ভারতে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এখানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাতে, মানে জাতীয় নিরাপত্তা বিভাগের যিনি কি বলা হয় যে আছেন, জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গ্যাবার্ড, তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতে একটা বৈঠক করছে দিল্লিতে। নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু আমরা জানি না, তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম, আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না, তীব্র নিন্দা জানাচ্ছি। কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায়। আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি, আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন। আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই। তারা তাদের পূজা পার্বণ করছে, আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো করছি। যদি কখনো কারোর সাথে ভেজাল হয়, হয়তো ব্যবসা করতে গিয়া কথা কাটাকাটি হয়েছে, লেনদেনে কথা কাটাকাটি হয়েছে, জায়গা জমি নিয়ে আমাদের মধ্যে তো হয়, তাই না? মুসলিমদের মধ্যে হয়, এরকম হয়েছে। হ্যাঁ, পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে, ধরেন এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করছে, এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের 95% তো মুসলিমই ছিল, দৌড়ের উপর আছে না, দেশ ছাড়ছে না। শেখ হাসিনা তো দেশ ছাড়ছেন, বাকিরা দৌড়ের উপরে। সো যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে হিন্দুরা জড়িত ছিল তারাও দৌড়ের উপরে। এখন এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর হয়েছে না, হয়েছে কিনা? মব জাস্টিস হয়েছে কিনা? হয়েছে। তো অনেক জায়গায় হিন্দুদের সাথেও হয়েছে বিকজ অফ পলিটিক্যাল ইস্যু। এর বাহিরে আরো টুকিটাকি ঘটনা হয়তো বা ঘটে, কিন্তু সেটা নিয়ে একজন বাংলাদেশি হিসাবে সাধারণ বাংলাদেশের মানুষ বরাবরই প্রতিবাদ করে এসেছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমেরিকা খেলতে চায়, যখন মানে উন্নত রাষ্ট্রগুলো খেলতে চায়, এগুলোর পক্ষে অবস্থান কোনোভাবেই আপনি যেই দলই করতে পারেন এটা মানার কোনো সুযোগ নাই। কারণ দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনি, আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবেন, এটা মাথায় রাখেন। এখন প্রেক্ষাপট কোথায়? বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প সরকার তারা উদ্বেগ প্রকাশ করেছে। আর এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে, মানে অন্তর্বর্তী সরকার ইউনূস সরকারের সাথে আলোচনা শুরু করবে, এমন এক বক্তব্য দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে মার্কিন যিনি গোয়েন্দা প্রধান আছেন তুলসী গ্যাবার্ড।
সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে অনেক রাজনৈতিক পরিবর্তন এসেছে, বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের উপর হামলার বিভিন্ন প্রতিবেদন। যুক্তরাষ্ট্র কি এ বিষয়ে অবগত আছে? সেখানে শুধু রাজনৈতিক স্থিতিশীলতায় নয়, বরং সব স্তরেই স্থিতিশীলতার দরকার আছে। তুলসী গাবার্ডকে, তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক, তিনি বলছেন যে হ্যাঁ, অবশ্যই দীর্ঘদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক, অন্যান্যদের উপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা মার্কিন সরকারের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল। ট্রাম্প ও তার প্রশাসনের জন্য এটা উদ্বেগের বিষয়। ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের আলোচনারও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন, নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। এই যে তুলসী গ্যাবার্ড ভারতে আসছেন, এই মুহূর্তে ভারতে হোলির প্রোগ্রাম চলছে। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি মসজিদে আপনার পলিথিন দিয়ে ঘেরাও করা হয়েছে। আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, যদি সংখ্যালঘুদের ইস্যুটা আসে, ভারতে বসবাসকারী মুসলিমরা কোন লেভেলে আছেন। খোদ ভারতের সাবেক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক যিনি প্রেসিডেন্ট আছেন বারাক ওবামা, তিনি কিন্তু বলছিলেন যে ভারত ভেঙে যাবে সংখ্যালঘু ইস্যুতে, ইভেন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে। বাংলাদেশে হয়তোবা হাজারের মতো দুই একটা ঘটনা ঘটে। আমাদের আসিয়াও তো ধর্ষিত হয়েছে, নিপীড়নের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি নারী বিভিন্ন জায়গায়। কখনো কালে ভদ্রে যদি কোথাও কোনো আমাদের অন্য ধর্মের মানুষরা এই ঘটনাগুলোর শিকার হয়, ভারতীয় গণমাধ্যম তাদের পাঁচাটা যে মিডিয়াগুলো আছে, ইন্টারন্যাশনাল শক্তি আছে, সেগুলোকে প্রকাশ করে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আমেরিকারে মোটামুটি একটা পিতা পিতা ভাবে চলে গেছে, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমেরিকারে নিয়ে প্রতিদিন মুরগির মতন এরকম পিস 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 করতে খেয়াল আছে না? সে আমেরিকার এখন গুরু মনে হচ্ছে। কেন? কারণ এখন মনে হচ্ছে যে আমেরিকা তারা আওয়ামী লীগ সরকারের জন্য পজিটিভ হবে, ইউনুস সরকারকে উৎখাত হলে। নো, এটাতে সরকার উৎখাত হবে না, কারণ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে তারা কিন্তু ঠিক ছিল, আমেরিকা সমর্থন দিছে। এখন ইউনুস সরকার আর আছে গয়না গুনা হয়তো 7-8 মাস, তারপরে চলে যাবে। কিন্তু এই প্রেক্ষাপটগুলো যদি ক্রিয়েট হয়, পশ্চিমা বিশ্বের যে ইসলাম ফোবিয়া রোগটা আছে, এটা যদি এখানে এস্টাবলিশ হয়ে যায়, আপনি মনে রাখেন ব্যবসা বাণিজ্য, দেশের উন্নতি, বিদেশে আপনার পাসপোর্ট, এভরিথিং আপনি সাফারার হয়ে যাবেন। এই বিষয়গুলো বৃহত্তর অর্থে আমরা অনেকেই বুঝি না। আমরা গরিব, মূর্খ, অশিক্ষিত জাতি, গালাগালি করা আমাদের নেশা, হ্যাঁ, মানে পাকনা টাইপের চিন্তা ভাবনা, পড়াশোনার নাই, কিন্তু মনে করে 2 লাইন ফেসবুকে একটা ভিডিও দেখা অথবা একটা নিউজ পড়া মনে করে অনেক কিছু আমরা। এটা আমাদের সমস্যা। এগুলা বৃহৎ পরিসরে কি পরিমাণ ইফেক্ট রাষ্ট্রের উপরে আনবে ইন ফিউচার, এটা আমরা ভাবি না। আমি প্রতিবাদ জানাচ্ছি তুলসী গ্যাবার্ডের এমন ধরনের বক্তব্যকে কেন্দ্র করে। দিন শেষে ভাই হৃদয়ে বাংলাদেশ আগে, বুঝছেন, এরপরে অন্য কিছু। দেখেন, ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনেকে পছন্দ করি, অপছন্দ করি। ওনার বিভিন্ন সিদ্ধান্তের আমরা মত প্রকাশ করি, দ্বিমত প্রকাশ করি, এটা আমাদের ইন্টারনাল ইস্যু। কিন্তু যখনই বিষয়টা হয়ে যায় রাষ্ট্র, বাংলাদেশ, সেই ক্ষেত্রে রাষ্ট্রপ্রধান হিসেবে যিনিই থাকেন, যদি দেশের উপর আঘাত আসে, হুমকি ধামকির ইস্যু আসে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন রাষ্ট্রপ্রধান হিসেবে যিনি দায়িত্ব আছেন তাকে আমরা সাপোর্ট করব। এটা একজন বাংলাদেশি হিসাবে আমাদের কর্তব্যটা হওয়া উচিত। যদিও দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক কারণে আমরা এই স্ট্যান্ডটা রাখতে পারি না। আমাদের দল ক্ষমতা না থাকলে আমরা আমেরিকারে মনে করি যে তারা আমাদের বাবা, ওয়ান কাইন্ড অফ, তারা আমাদেরকে ক্ষমতা এনে দেবে, নানান ধরনের নিষেধাজ্ঞা দিলে আমরা খুশি হয়ে যাই। যেমনটা ধরেন আওয়ামী লীগের আমলে আমেরিকা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি এবং জামাত এক ধরনের মানে সেই লেভেলের খুশি হইতো, যেটা এখন আওয়ামী লীগ হচ্ছে। মেইন কারণ কি, ক্ষমতায় কেউ আসবে আবার কেউ নাই, এই দুইটাই। যাই হোক, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, এটা বাংলাদেশ নামক রাষ্ট্রের উপর একটা ইফেক্ট। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড তিনি একটা মন্তব্য করেছেন, আর এই নিয়ে সরকারকে সামনের দিকে একটা তারা মার্কিন প্রশাসন থেকে বার্তা পাঠাবেন, এমন যখন আলোচনা চলছে, এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে একটা জবাব দেওয়া হয়েছে। আমি মনে করি এটা খুবই দরকার ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা বক্তব্য দিয়েছে যে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয় আপনার জানিয়েছে যে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ের বক্তব্য হচ্ছে যে তার এই মন্তব্য এটা একটা গুরুতর সীমালঙ্ঘন টাইপের মন্তব্য, যেটা বাংলাদেশ নিয়ে তার একটা ভুলভাল মেসেজ বিশ্ববাসীর কাছে অথবা সারা পৃথিবীর সামনে তারা তুলে ধরার চেষ্টা করছে।
তো মন্তব্যটা নিয়ে আমি আর নতুন করে বক্তব্য দিলাম না। এর আগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে মন্তব্যটা কি ছিল। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে ডিএনআই তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমরা গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করছি। গ্যাবার্ডের এই মন্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বাংলাদেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে ইসলাম চর্চা হয় শান্তিপূর্ণ এবং সহনশীলভাবে। একই সঙ্গে দেশটি উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গ্যাবার্ডের মন্তব্যের কোনো নির্দিষ্ট প্রমাণ অভিযোগের উপর ভিত্তি করে নয়, বরং একটি জাতির প্রতি অবিচারমূলক সাধারণীকরণ। বিশ্বের অন্যান্য অনেক দেশের মতন বাংলাদেশও উগ্রবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করে, আপনার এখানে যতটুকু আমরা দেখছি যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষত যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যা মোকাবেলায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে একটি ইসলামী খিলাফতের ধারণার সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করা বিশ্বের অগণিত বাংলাদেশি এবং তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করে, যারা শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতিতে প্রতিজ্ঞাবদ্ধ। এখানে আসলে বিষয়টা প্যাস লাগছে কোনটা, ভারতীয় মিডিয়া বাংলাদেশকে কন্টিনিউ যেভাবে দেখিয়েছে, আবার আমাদের দেশেও এক শ্রেণীর তৌহিদি জনতা নামধারী কিছু জনতা আছে, কথায় কথায় ধরেন একদম ইসলাম ফলাই ফেলে, চেহারার মধ্যে একটু দাড়ি টুপি রাইখা আর ব্যক্তি জীবনে দুনিয়ার আকাম কুকাম করে। এরা বাংলাদেশকে কিছু কিছু জায়গায় মিসলিড করে ফেলছে, আর পশ্চিমা বিশ্বগুলো দেখছে ভারত ওই জায়গাটারে খেলছে, যেটা আমরা জানতাম খেলবে ওইটাই ঘটছে। তবে বাংলাদেশের দরকার ছিল কঠোরভাবে একটা প্রতিবাদ জানানো, যেটা সরকার জানিয়েছে। এর জন্য ধন্যবাদ। আমরা আশা করি বাংলাদেশকে নিয়ে যে কোনো চক্রান্ত যদি ভাবমূর্তির ইস্যু আসে, অবশ্যই আমরা দেশের পক্ষে, রাজনৈতিক দলমত পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে।